ম্যানেজার লাকির নজরে পড়বার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখল না, কিন্তু লাকি এতটাই নিরুত্তাপ ছিল যে সমস্ত ক্রেডিট আকাশ নিয়ে নিল। ম্যানেজারের লাকির প্রতি এই বিনয়ী আচরণটা আবার সোমলতা, আকাশ কারোরই ঠিক ভালো লাগলো না। তারা বুঝতে পারলেন না ম্যানেজার কেন লাকিকে এত বেশি মূল্য দিচ্ছে। লোকটা কি অতিরিক্ত সাদাসিধে, তাই সে বুঝতে পারছে না যে লাকির কোনো ক্ষমতা নেই? সোমলতা লাকির দিকে আর চোখে তাকিয়ে ভাবলেন, ওর মতো এইরকম একটা সাধারণ ছেলে, যার জামা কাপড় হাবভাব কোনো কিছুই চোখে পড়ার মতো নয়, তাকে এই ম্যানেজার এত পাত্তা দিচ্ছে কেন? তার মনে হলো আকাশের গুডউইলের জন্যেই লাকি এই সম্মানটা পাচ্ছে, তা না হলে তার কি যোগ্যতা আছে? ম্যানেজার লাকিকে অতিরিক্ত ইম্পর্টেন্স দেওয়ার পর যখন সোমলতার টেবিলে এলো, তখন তার ব্যবহারের মধ্যে অতটা আন্তরিকতা রইল না। আসলে ম্যানেজারের কাছে লাকি, তার বান্ধবী এবং বান্ধবীর মা ছাড়া বাকি লোকগুলোর কোনো গুরুত্বই ছিল না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে অন্যদের সঙ্গেও তাকে ভালো ব্যবহার করতে হচ্ছিল। সোমলতা ম্যানেজারকে ভালো করে লক্ষ্য করে দেখলেন তার চেহারা খুবই সুন্দর। আগে তিনি যখন ম্যানেজারের রুমে কথা বলতে গেছিলেন তখন এটা ভালো করে লক্ষ্য করেননি। সোমলতার মনে হলো আকাশের সঙ্গে এসেছে বলে লাকিকে যখন এতটা সম্মান দিচ্ছে, তখন সোমলতাকে তো নিশ্চয়ই ও আরো বেশি মর্যাদা দেবে। ম্যানেজারের মুখশ্রী, তার চেহারার গড়ন সোমলতার খুব ভালো লাগলো। তাছাড়া এত বড় হোটেলের উঁচু পদে চাকরি করে, সুতরাং তার স্টেটাসও বেশ হাই বলেই মনে হলো। তিনি আড়ালে ম্যানেজারের হাত ধরে ফেললেন। সোমলতা যে ধরনের ইঙ্গিত দিতে চাইছিলেন ম্যানেজার সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারলেন। সোমলতা ইঙ্গিতপূর্ণ হেসে ম্যানেজারকে বললেন, হ্যালো ম্যানেজার, আমি চারুর মা, আকাশ আমার ভাবি জামাই। ম্যানেজার লজ্জা পেয়ে আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিল আর সোমলতাকে উত্তরে বলল, হ্যালো। সে তার থেকে প্রায় 20 বছরের বড় মহিলাকে এই রকম আচরণ করতে দেখে অবাক হয়ে গেল এবং লজ্জাও পেল। কিন্তু যেহেতু লাকি ওখানে বসেছিল আর ভদ্রমহিলা লাকির চেনাশোনা কেউ হবেন, তাই কিছু বলতে পারল না। ম্যানেজার লাকির দিকে হেসে তাকিয়ে মনে মনে এটাই ভাবল, ভদ্রমহিলা যদি লাকির চেনাশোনা কেউ না হতেন আর এখানে লাকি উপস্থিত না থাকতো, তাহলে এখন ওনাকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। লাকির সম্মান রক্ষা করার জন্যই ম্যানেজারকে সোমলতার সঙ্গে এক ঢোক শরবত পান করতে হলো। সোমলতার অঙ্গভঙ্গি, তার চাউনি, সুযোগ পেলেই ম্যানেজারের হাত নিয়ে খেলা করা, এই সমস্ত কিছু তাকে খুবই অস্বস্তির মধ্যে ফেলল। তাই সে তাড়াতাড়ি টেবিল থেকে অন্যদিকে চলে এলো। কিন্তু অন্যদিকে ছিল সোমলতার দুই বোন রিনা আর মিনা। তারাও সোমলতার থেকে কিছু কম নয়। তাদেরও ম্যানেজারকে বেশ ভালো লেগেছে এবং তার সঙ্গ পাওয়ার জন্য তারাও ব্যাকুল হয়ে উঠল। খাওয়া দাওয়া প্রায় যখন শেষ হয়ে এলো, ম্যানেজার আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলল, আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতো গেস্ট পেয়ে আমরা সত্যিই খুব ধন্য হয়েছি। আশা করছি আপনারা আবার আমাদের এই রেস্টুরেন্টে আসবেন। ম্যানেজারকে অস্বস্তির মধ্যে ফেলে সোমলতার বেশ মজা লেগেছিল, তাই তিনি তাকে আরও কিছুক্ষণ আটকানোর জন্য বললেন, আমার মনে হয় এই ব্যাপারে আকাশেরও কিছু বক্তব্য আছে। কিন্তু আকাশের কিছু বলার ছিল না, তাই সে লাজুক মুখে কিছু না বলে মাথা নাড়ল। সোমলতা এবং তার বোনেরা দেখল এইভাবে ম্যানেজারকে বেশিক্ষণ আটকানো যাবে না, তাই তারা নিজেরাই আকাশের ব্যাপারে নানান প্রশংসাজনক কথা বলতে শুরু করলেন। সোমলতা এবং তার বোনেরা যখন এই সব কথাবার্তায় ব্যস্ত, লাকি তখন ওদের দিকে দেখল না, এমনকি সে ম্যানেজারকেও সেভাবে লক্ষ্য করল না। লাকি বরং যশোদা আর রাধিকার সঙ্গে চাপা গলায় কথা বলতে থাকলো। হঠাৎ সোমলতা সেদিকে খেয়াল করলেন। তিনি নিজের গলা খাকারি দিয়ে লাকির মন তাদের দিকে ফেরাতে চাইলেন। তিনি লাকির দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বললেন, কিছু সুযোগ সন্ধানী লোক আছে যারা হোটেলে ঢুকেই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এটুকুও চিন্তা করে না যে কার জন্য তারা এইরকম একটা স্ট্যান্ডার্ড হোটেলে ঢুকতে পেরেছে, কার জন্য এত ভালো খাবার খেতে পেরেছে, কার জন্য এত দামি শরবত পান করতে পেরেছে। আমার তো মনে হয় এরকম লোকেদের লজ্জায় মরে যাওয়া উচিত। সোমলতার কথাগুলো শুনে লাকি ভালো করে বুঝতে পারল যে ওকেই কথাগুলো বলা হচ্ছে। সে বিরক্ত হয়ে কিছু একটা উত্তর দিতে গেল, কিন্তু রাধিকা তার হাত টেনে তাকে আটকে দিল। সোমলতা আবার তার বোনেদের উদ্দেশ্য করে বললেন, তবে কি জানিস রিনা, মিনা, এই সমস্ত লোকেদের আমার চেনা আছে। এদের কোনো লজ্জা নেই, এদের স্বভাবও আমার জানা আছে। এরা বিনা পয়সায় খেতে পারে, কিন্তু এদের রাগ একদম নাকের ডগায় থাকে। সোমলতা লাকিকে একটু বেশি অসম্মান করতে শুরু করলো। লাকি কিছু বলছে না, বলতে সে আরো সুযোগ পেয়ে গেল।
লাকির দিকে তির্যক ভাবে তাকিয়ে রিনা সমলতাকে বলল, আরে ছাড় না দিদি, এই সমস্ত লোককে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, এদের কোনো মান সম্মান আছে নাকি? সঙ্গে সঙ্গে মিনা উত্তর দিল, হ্যাঁ দিদি, রিনা ঠিকই বলেছে, এদের কিছু বলতে যাওয়া মানে নিজের সম্মান নষ্ট করা। সোমলতা আর তার বোনেরা লাকির নামে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আকাশ তাদের থামালো। ম্যানেজারের সামনে এই ধরনের কথাবার্তা আকাশের ভালো লাগলো না। ম্যানেজার মনে মনে এই মহিলাদের সম্বন্ধে খুবই বাজে একটা ধারণা করে ফেলে। এদের হাব ভাব, অঙ্গভঙ্গির সবকিছুই ম্যানেজারের খুবই দৃষ্টিকটু লাগলো। ম্যানেজার ভাবলেন শুধু লাকির জন্য সে কিছু বলছে না, এমনি সময় হলে এদের গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দিত। শুধুমাত্র লাকির জন্য ম্যানেজার এই তিনজন মহিলাকে কোনো খারাপ কথা বলতে পারল না। খাওয়া দাওয়ার পর ওরা সবাই যখন রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, ওদের সামনে একটা বড় ট্রাক এসে দাঁড়ালো। ট্রাক থেকে রেস্টুরেন্টের জন্য সবজি, ফল, সব ফ্রেশ জিনিসপত্র নামানো হচ্ছে। ওদের সাথে ম্যানেজারও বাইরে বেরিয়ে এসেছিল। সে ট্রাকটাকে দেখে প্রথমে লাকিকে, তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, একদিন বাদে বাদে এইরকম ট্রাকে করে আমাদের সব কাঁচামাল মানে আনাজপাতি এই সমস্ত কিছু আসে। আমাদের খাবারের উপকরণ দেশের নানান জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও আসে। তাই জন্যেই অল্পাহারের খাবারের এত দেশ জোড়া নাম। কোয়ালিটির দিকে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। আকাশ হেসে ম্যানেজারের কাঁধে হাত রেখে বলল, ম্যানেজার বাবু, সত্যি আপনি খুব ভালো মানুষ। আপনি যেভাবে আপনার রেস্টুরেন্টে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে আপনি এই জায়গাটাকে খুব ভালোবাসেন। আমি নিশ্চয়ই আপনার কথা বাবাকে বলবো, আর বাবাকে নিয়ে এখানে খেতে আসবো। আকাশ এমনভাবে কথাগুলো বলল যেন ম্যানেজার এতক্ষণ ধরে যা কিছু করলো সবই আকাশের বাবাকে সন্তুষ্ট করার জন্য। ম্যানেজার এই কথা শুনে নিজের মনে ভাবল, এই ছেলেটা এক নম্বরের গাধা। ও ভাবছে ওর বাবাকে সন্তুষ্ট করার জন্য আমি এইসব করছি। আরে ওই রকম হাজারটা লোক সারাদিন আমার হোটেলে আসছে যাচ্ছে, আমার তাতে কিছু যায় আসে না। শুধু লাকি স্যার ছিলেন বলে, তা না হলে তুমি কে বাবা, তোমার দিকে আমি ফিরেও তাকাতাম না। লাকি এবং তার লোকজনকে বিদায় জানিয়ে ম্যানেজার হোটেলের ভেতরে ঢুকে গেল। লাকিকে যাওয়ার সময় খুবই সম্মানের সঙ্গে সে নমস্কার জানালো। ম্যানেজার মনে মনে সন্তুষ্ট ছিল এইভাবে যে সে অতিথিদের খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। লাকি নিশ্চয়ই সে কথা ভুলবে না। গাড়িতে ওঠার আগে আকাশ লাকিকে জিজ্ঞাসা করলো, লাকি, তুই যে হোটেল বুক করেছিস সেটা কোথায় বলতো? আমি এদের নিয়ে সরাসরি ওখানেই পৌঁছে যাচ্ছি। লাকির বুক করা হোটেল কেমন হবে সেই নিয়ে আকাশের মনে একটু ভয় ছিল। সোমলতা একথা শুনে আঁতকে উঠলেন। তিনি তার বোনেদের দিকে তাকিয়ে এমন ভাব করলেন যে লাকি কখনো ভালো হোটেল বুক করতেই পারে না। মিনা আর রিনাকে সোমলতা বললেন, ও আবার কি হোটেল বুক করবে? আমরা তো এখানে মজা করতে এসেছি, আমরা নিজেদের পছন্দ মতো হোটেল বুক করে নেবো, চল। এই কথা শুনে চারু ব্যঙ্গ করে বলল, কেন মা, তুমি এরকম ভাবছো? লাকির বুক করা হোটেল তো তোমার পছন্দও হতে পারে, একবার গিয়েই দেখো না। চারু জানে ওর মা লাকির বুক করা হোটেলে গিয়ে এমন কাণ্ড করবে যা দেখে তার খুব মজা হবে। তাই সে তার মাকে আরো উস্কে দিল। তারপর লাকির দিকে তাকিয়ে বলল, লাকি, তুমি কোন হোটেল বুক করেছো? লাকি খুব সাধারণভাবে আস্তে আস্তে বলল, হোটেল ব্লু ড্রিম। আসলে লাকির আর এদের সঙ্গে এক মিনিটও থাকতে ইচ্ছে করলো না। কালকে যদি ও নিজের ঘাড়ে এই হোটেলের ঝামেলাটা না নিত, তাহলে এতক্ষণে সে রাধিকা আর তার মাকে নিয়ে বেরিয়ে যেতে পারত। চারু হোটেলের নাম শুনে অবাক হয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে এমন অঙ্গভঙ্গি করলো যে ওই হোটেলে যাওয়া যাবে কিনা কে জানে। আসলে হোটেল ব্লু ড্রিম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তাই আকাশ, চারুর মতো লোকেরা এই ধরনের হোটেলের খবর রাখে না। কলকাতা শহরের দুই একটা মামুলি হোটেলের কথাই তারা জানে। লাকিরও হোটেলটা সম্বন্ধে বিশেষ কোনো ধারণা ছিল না। ওয়াসিমের কাছ থেকে সে এই প্রথম হোটেলটার নাম শুনেছে। চারু এই হোটেলের নাম জানে না শুনে তার মা খুবই ঘাবড়ে গেলেন। তিনি লাকির সামনেই বললেন, তুইও জানিস না এমন হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করেছিস কেন? হোটেলটা কতটা সেফ হবে সেই নিয়ে আমার মনে সন্দেহ আছে। যশোদা আর ওর মেয়ের থাকার জন্য ঠিক হলেও আমরা এই হোটেলে থাকতে পারবো না। এদের হোটেলে যাওয়া না যাওয়া নিয়ে লাকির কোনো মাথা ব্যথা নেই। সে খালি যত তাড়াতাড়ি সম্ভব এদের থেকে নিষ্কৃতি পেতে চাইল। তবে লাকি জানতো যে সোমলতা যদি আজ এই হোটেলে না ওঠেন তাহলে উনি পরে অনুতাপ করবেন। চারু নিজের মাকে বুঝিয়ে বলল, আরে নাম শুনেই জাজ করো না, একবার গিয়ে দেখেই এসো না হোটেলটা কেমন। সোমলতা মেয়ের কথা রাখার জন্য যেতে রাজি হয়ে গেলেন। আগের মতনই আকাশ তার গাড়িতে নিজের পরিবারকে নিয়ে আর পিছনে লাকি, যশোদা আর রাধিকাকে নিয়ে হোটেলের দিকে রওনা হলো। হোটেল পৌঁছানোর আগে সোমলতার ইচ্ছে হলো সন্ধ্যাবেলা একবার কলকাতার জাঁকজমক দেখবে। তাই উনি আকাশকে শহরের দিকে
গাড়িটা ঘুরিয়ে নিতে বললেন। ধর্মতলার উপর দিয়ে জোরে গাড়ি চলল। মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটারিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর সোজা এসে প্রিন্সেপ ঘাট, পার্ক স্ট্রিট, এই সমস্ত জায়গায় ঘুরে আর গঙ্গার হাওয়া খেয়ে সোমলতা এবং ওনার বোনেরা খুব খুশি হলেন। কলকাতা শহর তাদের গ্রামের থেকে কত বড় আর ঝকঝকে সেটাই তারা প্রাণ ভরে দেখলেন। রাস্তা দেখতে দেখতে যাওয়ার সময় সোমলতার চোখে পড়ে একটা বিশাল হোটেল। হোটেলটা দেখে সোমলতার চোখ চকচক করে উঠল। তিনি বললেন, বাহ, কি দারুণ হোটেল। তিনি মনে মনে ভাবলেন, লাকি না করে আকাশ যদি হোটেলের ব্যবস্থা করত তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে এরকম একটা হোটেলে থাকা যেত। হোটেলটার দিকে দেখে আকাশ মনে মনে হেসে ওঠে। সে সোমলতাকে বলে, এটা তো বিশাল হোটেল, সিংহরায় গ্রুপ অফ হোটেলসের একটা হোটেল। বড় বড় সেলিব্রিটিরা এই সমস্ত হোটেলে এসে থাকে। এই হোটেলের একদিনের ঘর ভাড়া কম করে হলেও 10,000 টাকা হবে। সোমলতা নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, খুব সুন্দর হোটেলটা। আমার তো মনে হচ্ছে এখানেই একটা সস্তা ঘর ভাড়া করে থেকে যাই, আর ওরা যা পারে করুক। গাড়ি চালাতে চালাতে আকাশের তো অবস্থা খারাপ হয়ে গেল। সে ভাবল, এখানকার সব থেকে সস্তা ঘরটাও হয়তো এক রাতের জন্য 10,000 টাকা হবে। টাকা তো আকাশকেই দিতে হবে। কি করবে আকাশ? আকাশ কি সোমলতার কথা শুনে তাদের এই হোটেলেই থাকার ব্যবস্থা করবে, না তাদের কোনোভাবে মানিয়ে লাকির ঠিক করা হোটেলে নিয়ে যাবে? লাকির ঠিক করা হোটেল কি সোমলতা আর তার বোনেদের পছন্দ হবে, নাকি সেখানেও হবে নতুন কোনো নাটক? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।